একদম খুবই সুসংবাদ একটা দিতে যাচ্ছি আজকে আপনাদেরকে। আশা করি আপনি মুসলমান হয়ে থাকলে আজকের এই সংবাদটি আপনার কাছে অত্যন্ত ভালো লাগবে। তো সবাইকে আমি ভিডিওর শুরুতেই বলবো, আজকের এই ভিডিওটি আপনারা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। শেয়ারের কথা আজকের এই ভিডিওটি আপনারা বলবেন না, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আর বক বক না করি, আসলে কি বিষয়টি নিয়ে এসেছি সেটাই তো এখন পর্যন্ত জানাইলাম না আপনাদের। সেটা হলো, সেনাবাহিনীর নারী সদস্যরা এখন থেকে হিজাব পরতে পারবেন। অত্যন্ত সুন্দর একটা বিষয়, তাই না? যারা নারীবাদী, নারী নিয়ে কথা বলেন, তাদের হয়তো কলজায় আগুন ধরে গেছে যে সর্বনাশ কয় কি, বাংলাদেশ দেখতেছে এখন ধীরে ধীরে আফগানিস্তান বানায় ফেলবে, বাংলাদেশের মানুষদেরকে তো ধীরে ধীরে দেখে জান্নাতি বানায় ফেলবে। আসলে ঘটনা হয়েছে কি, কিছু কিছু নারীবাদী আছে যারা বাংলাদেশের মেয়েরা যদি পর্দাশীল হয়, বাংলাদেশের মেয়েরা যদি সমঝোতা বজায় রাখে, ছোটোখাটো পোশাক বাদ দিয়ে তারা যদি লম্বা জামা পরে চেহারাটা আবৃত করে ঢেকে ফেলে, তাহলে তাদের কলজায় আগুন ধরে। শুধু কলজায় না ভাই, কাপড়ের নিচেও আগুন ধরে। কোন জায়গায় ওই জায়গাটার উল্লেখ করলাম না। কেন আমি এই কথাটা বলতেছি, দেখবেন মেয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে যে মেয়েদেরকে পর্দা ফরজ করে দেওয়া হয়েছে। মেয়েরা পর্দার ভিতরে থাকবে, মেয়েরা যে কোনো কাজ করতে পারবে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বা সংসার সামলাতে পারবে, কিন্তু কথা হলো পরপুরুষের সাথে যেন দেখা না হয়। একটা মেয়েরা আপনি প্রথমে দেখবেন, তারপরে কিন্তু তার প্রতি আপনার নানান ধরনের চিন্তাভাবনা সৃষ্টি হবে। তো একটা মেয়ে যদি সুন্দরী হয়, তার চেহারার দিকে আপনি একবার তাকাইলেন, তাকে দেখে মনের ভিতরে একটা মনস্কামনা তৈরি হলো, এই যে নানান কিছু ভাবলেন, শুরু হয়ে গেল কিন্তু গণ্ডগোল। তো এই জন্যে কিন্তু আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দা ফরজ করছে। তো অবশেষে হিজাব ব্যবহার করতে পারবেন এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা। এটা কি ভালো নিউজ নয়? অবশ্যই ভালো নিউজ। চলুন একটু বিস্তারিত জানাই, আর ভিডিওটা আবারও বলছি শেয়ার করে দিবেন সবাই। সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে এখন থেকে হিজাবও পরতে পারবেন, এজন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেনা কর্তৃপক্ষ। ধন্যবাদ, স্যালুট জানাই। সম্প্রতি অ্যাডজুট্যান্ট জেনারেল এজি কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিসে আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা ইচ্ছা করলে পড়তে পারবে। অর্থাৎ নারী সেনা সদস্যরা চাইলে এখন থেকে হিজাব পরিধান করতে পারবেন। গত 3 সেপ্টেম্বর পিএসও কনফারেন্স ইচ্ছুক নারী সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল, অর্থাৎ এর আগে হেজাবের সাথে ইউনিফর্মের সাথে হেজাব পরা যাবে না, এরকম নির্দেশনা ছিল আমাদের আপা থাকাকালীন। অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের অফিসার, এএফএনএস ও অন্যান্য পদবি ইউনিফর্মের কমব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হেজাব বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রং ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে। একই সঙ্গে ইউনিফর্মের কমব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ির সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যদের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে 26 সেপ্টেম্বরের মধ্যে অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালা চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের অন্য জায়গায় চলে গেছি, আচ্ছা, রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে 26 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। তো যাই হোক, যেটা আমরা আসলে এই নিউজের মাধ্যমে জানতে পারলাম সেটা হলো, আগে কিন্তু নারীদের অর্থাৎ নারী সেনাকর্মীদের কিন্তু হেজাব পরার বিধানটা ছিল না, এখন কিন্তু সেটা চালু করা হচ্ছে। তো অবশ্যই এটা একটা ভালো লাগার মতো নিউজ আমি মনে করি, কারণ আমি একজন মুসলমান, একজন আলেম মানুষ হয়ে এটাই আমি মনে করি। তো আপনার কি মনে হয় সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, হ্যাঁ। আর আমাদের পেজ নার্সির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে। যারা ফলো করেছেন তাদের ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন একটা মন্তব্য করেছে, যেই মন্তব্যকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এখন আলোচনা সমালোচনা হচ্ছে তাকে নিয়ে। এটা দর্শক, মন্তব্যটা করেছিল হলো, বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে অনুপ্রবেশ করতে চায়, তাহলে তাদেরকে ধরে উল্টো করে ঝুলিয়ে, অর্থাৎ পা উপর দিকে মাথা নিচ দিকে দিয়ে তাদের পাছার উপরে পেটানো হবে।
এমন একটা মন্তব্য করেছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো এই কথা যদি সে বলে, ভারতের মানুষ তো আসলে বাংলাদেশের মানুষটা আসলে চুপ থাকবে না। চুপ থাকার কি কথা বলেন তো? এই যে এই কথাটা বলেছে, এই কথাটা শোনার পরে বাংলাদেশের মানুষের কি চুপ থাকা ভালো? চুপ থাকলে তো বোঝা যাবে বাংলাদেশের মানুষ কাপুরুষ। অবশেষে বাংলাদেশ থেকে কড়া জবাব দিয়েছে অমিত শাহর বক্তব্যকে কেন্দ্র করে। চলুন সেটাই আপনাদেরকে একটু বিস্তারিত জানাই। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক ভারতের ঝাড়খণ্ড সফরের সময় বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে দেওয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে, এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার 23শে সেপ্টেম্বর ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায়, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদেরকে নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। এতে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশে অসন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে। এর আগে এতে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশ অসন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকের সিদ্ধান্ত দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে। এর আগে গত শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খণ্ড বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মেলান তিনি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিন। আর এই যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কথাটা বলেছে, আমরা সাধারণ জনতা হিসেবে মনে করি যে সে যেই কথাটা বলেছে এটা বাংলাদেশের সাথে ভারতের একটা লড়াই লাগানোর চিন্তাভাবনা করছে, একটু গুতাগুতি লাগানোর চিন্তাভাবনা করছে, বোঝেন নাই? তার বক্তব্য শুনে যেটা বোঝা যায় যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটু গুতাগুতি লাগে, একটু যেন ফাটাফাটি লাগে। ঠিক আছে না কথা? তো অবশেষে বাংলাদেশ তো আসলে কড়া জবাব দিয়ে দিয়েছে। তো আপনাদের মতামতকে আর একটু কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে দিন। নাসির অফিসিয়াল পেজে নতুন হলে ফলো করুন। চলুন আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এক সময়কার প্রভাবশালী ডিবি প্রধান ছিল, এখন আর নাই, সাবেক হয়ে গেছে ডিবি হারুন আর রশিদ। তাকে নিয়ে ভাই এমন কোনো কথা নাই যে শুনলাম না। ভাতের হোটেল নায়িকাদেরকে ডেকে নিয়ে নানান ধরনের প্রস্তাব দেওয়া বা অবৈধভাবে টাকা আত্মসাৎ করা বা ভাতের হোটেল দেখিয়ে ভিতরে তাদেরকে পিছনে বাঁশ গুঁজে দেওয়া, এরকম নানান ধরনের অপকর্ম তার বিরুদ্ধে রয়েছে। এবার একটা বিষয়, সেটা হলো বিদ্যা সিনহা মিম, একজন চিত্রনায়িকা, আপনারা সবাই ভালো করে তাকে চেনেন। তো বিদ্যা সিনহা মিমকে ফোন করেছিল এই ডিবি হারুন। কেন ফোন করেছিল একটু বিস্তারিত আপনারা শুনলেই হয়তো বুঝতে পারবেন। বিদ্যা সিনহা মিম অবশেষে সব ফাঁস করছে। তো সবাইকে বলবো একটু নিউজটা ধৈর্য সহকারে শুনতে থাকুন আর বেশি বেশি শেয়ার করে দিন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ ওরফে ডিবি হারুন নানা কারণে আলোচনায় থাকতেন তিনি।
ডিবি অফিসে রাজনৈতিক নেতা থেকে শুরু করে তারকাদের দাওয়াত দিয়ে খাওয়াইতে হইচই ফেলে দিতেন। একটি ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকেও ফোন করেছিলেন হারুন। এতে ঘাবড়ে যান এই নায়িকা। সেদিনের ঘটনা প্রসঙ্গে মিম বলেন, হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যাই। তিনি অর্থাৎ হারুন আর রশিদ কেন আমাকে ফোন করবেন? ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোন কল সেদিন আসবে আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারবা না। যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা, তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধহয় আর হবে না। পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই। সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়। শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ সব সময় আসে না। আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয় তখন মন খারাপ হয়। মূলত আমি ইয়াসমিন বলছি নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছিলেন পরিচালক সুমন ধর। সিনেমাটির গল্প ছিল সত্য ঘটনা নিয়ে। 1995 সালের 23শে আগস্টের রাতে ঢাকা থেকে রাতের ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী। বাসের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর 10 মাইল মোড়ে এক চায়ের দোকানে জিম্মায় রেখে অনুরোধ করেন সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পর কোতোয়ালি থানা পুলিশের টহল পিকআপ আসে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয়। পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে। সে সময় এই ঘটনা নিয়ে দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলন ছিল উত্তাল। এতে পুলিশের গুলিতে প্রাণ হারান 7 আন্দোলনকারী, আহত হন 2 শতাধিক। দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। ঘটনা কি বুঝতে পারছেন ভাই? কিসের জন্য বিদ্যা সিনহা মিমকে এই চরিত্রে অভিনয় করতে দেওয়া হয় নাই? কারণ ওর সাথে জড়িত ছিল পুলিশরা। দেখছেন, একটা মাইয়ারে বাড়িতে পৌঁছায় দিবে বলে গাড়িতে তুলে নিয়ে তারা আচ্ছা মতো দর্শন করে। পুলিশ শুয়ারের বাচ্চা পুলিশ, বোঝেন নাই? ওরা শুয়ারের বাচ্চা ছিল, মানুষ ছিল না। একটা মেয়েকে এভাবে দর্শন করে মেরে ফেলে এবং রাস্তার মধ্যে ফেলে দেয়। চলুন আরেকটু জানাই আপনাদেরকে। সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়ার পর সুমনকে ডিবি অফিসে ডাকা হয়েছিল। সেখানে তাকে বলা হয়েছিল সিনেমাটি নির্মাণ না করতে। ডিবি থেকে আরও অনেক গল্প দেওয়ার কথাও বলা হয়। তবে হারুন যে তাকে খুব রাগী গলায় সিনেমাটি করতে না করেছেন এমন ছিল না। তার সহকারীকে ডেকে বলা হয়েছিল আমাদের কাছে ভালো ভালো গল্প আছে, সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন। সুমন যেটা পছন্দ করবেন সেটা করবেন, আর সুমনকে যদি স্পন্সর প্রয়োজন হয় আমরা জোগাড় করে দেব। সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়ার পর সুমনকে ডিবি অফিসে ডাকা হয়েছিল। সেখানে তাকে বলা হয়েছিল সিনেমাটি নির্মাণ না করতে। আচ্ছা, সুমনকে সামনে বসিয়েই মিমের সঙ্গে কথা বলেছিলেন হারুন। হারুনের কারণে আটকে থাকা আমি ইয়াসমিন বলছি নামের সিনেমাটির শুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক। তো প্রিয় দর্শক শ্রোতা, আর কিছু বলার নাই। আশা করি পুরো নিউজটি শুনেই বুঝতে পারছেন ডিবি হারুন সাহেব, সাহেব কওয়া যাবে না, বুঝছেন? কিসের জন্য নিষেধ করছিল, মানে তাগারে লোকজন, মানে সেও নিয়োজিত আসছিল কিনা আল্লাহ ভালো জানে। তো যাই হোক ভাই, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন প্রচুর পরিমাণে। একদম পাপ মুক্ত সিনেমার নায়ক রাসেল মিয়া, বলে গেছেন হয়তো তাকে সবাই, কিন্তু আসলে এখন আমরা ভুলি নাই। অবশেষে বেচারাটা গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। তো কেন গ্রেপ্তার হলো? যে বলেছিল যে আমি এমন একটা সিনেমা করেছি, ভাইয়া একটা সিনেমার নাম ছিল, যেখানে সে বলেছিল যে এমন একটা সিনেমা যেটা পাপমুক্ত সিনেমা। তার মানে উনি বোঝাইতে চেয়েছিল যে এই সিনেমার মধ্যে কোনো অশ্লীল দৃশ্য নেই এবং এই সিনেমা দেখলে পাপ হবে না। বড় একটা ফতুয়া দিয়ে দিয়েছিল। অবশেষে তার খেসারত হয়তো এখন তাকে ভোগ করতে হচ্ছে। তো আসলে কেন তিনি গ্রেপ্তার হলেন সেটাই একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। তো সবাইকে বলবো একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আমাদের এই পেজ নাশাইর অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যাই। ইউটিউবে কন্টেন্ট বানিয়ে পরিচিত পান রাসেল মিয়া। পরবর্তীতে ভাইয়ারে নামে একটি সিনেমা অভিনয় করেন তিনি। 2022 সালে সিনেমাটির মুক্তির সময়
পাপমুক্ত চলচ্চিত্র বলে দাবি করেন এই অভিনেতা। রাসেলের সেই বক্তব্য ভাইরাল হয়েছিল প্রচুর পরিমাণে। বিয়ে করেও বেশ আলোচনায় আসেন তিনি। এবছর এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে পরিচয় হয় আরেক অভিনেত্রী ও গায়িকা সুমাইয়া আফরিন বর্ষার সঙ্গে। দুজনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। বিয়ের সময় বর্ষাকে পেয়ে তার জীবন ধন্য, এমনটাই বলেছিলেন রাসেল। এবার জানা গেল ৩৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী সুমাইয়া আফরিন বর্ষার করা মামলায় সেই পাপমুক্ত খ্যাত রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানান সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন আলী। জানান, গ্রেপ্তারের পর রাসেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ২১শে সেপ্টেম্বর সবুজবাগ থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী বর্ষা। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয়। বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় ৫ লাখ টাকা নগদ দেই, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায় আমার নিকট যৌতুক বাবদ ৩৫ লাখ টাকা দাবি করে। আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবেন বলে আমাকে হুমকি দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময়ই যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এজাহারে সুমাইয়া আফরিন আরও বলেন, আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদী নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ ৩৫ লাখ টাকা দাবি করে। এতে অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলো পাতারি মারধর করে, শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে, পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়। রোববার রাতে নিজের ফেসবুক লাইভে এসে স্বামীর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বর্ষা। ওই লাইভে তিনি দাবি করেন, বিয়ের ৩ দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করে। তার বিয়ের বিষয়টা হয়তো সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছিলেন। মেয়েটার গলা এখানে পোড়া। আমি ভেবেছিলাম ঘটনা কি, রাসেল মিয়া একজন নায়ক মানুষ হইয়া এমন একটা মেয়ের বিয়ে করলো, ঘটনা তো কিছু একটা আছে। তো ঘটনা যে এইটা লুকায় আছে এটা হয়তো জানতাম না, যেটা অবশেষে প্রকাশ পেয়েছে। তা যাই হোক, কিছু বলার থাকলে অবশ্যই আপনারা বলবেন। তবে যৌতুকের বিরুদ্ধে আমরা সারা জীবন কথা বলে আসছি, কথা বলেই যাব। যৌতুক যারা চাইবে অবশ্যই তারা বেটা চাওয়াল নাম হিজড়া, নিজের যোগ্যতা নাই কামাই করা, বউয়ের টাকা দিয়ে আবিজাবি করার চিন্তা ভাবনা করে, এরা হলো বেটা চাওয়াল হিজড়া। আপনাদের মতামত কিছু কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা শেয়ার করে দিন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করুন। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।